সম্প্রতি ইরান ইরাক সীমান্তের কাছে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ইরানের নতুন এবং অত্যাধুনিক মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ইসরায়েলি আইএআই হেরন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান প্রক্সি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়, যা তেহরানের সামরিক প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। রিপোর্ট বুলগেরিয়ান মিলিটারির। এক দশকের গোপন যুদ্ধ। ইসরায়েল ও ইরানের মধ্যে দশক ধরে এক গোপন যুদ্ধ চলে আসছে, যেখানে উভয় দেশ একে অপরের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি এবং হামলা চালিয়ে আসছে। এই লড়াইয়ে ইসরায়েল হেরনের মতো ড্রোনগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল, যা নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইরান তার আকাশসীমা রক্ষার জন্য বিমান প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। এই উত্তেজনাপূর্ণ আঞ্চলিক সংঘাতের মধ্যে মাজিদ ব্যবস্থার মাধ্যমে হেরন ড্রোন ভূপাতিত করাটা ইরানের জন্য এক বিরাট সাফল্য। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রমাণ করে এবং ইঙ্গিত দেয় যে ইরান এখন অত্যাধুনিক বিমান হুমকি মোকাবিলায় আরও পারদর্শী হয়ে উঠেছে। এই ঘটনা বৃহত্তর ভূ রাজনৈতিক গতিশীলতাকেও প্রতিফলিত করে, কারণ এই অস্থির অঞ্চলে উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। মাজিদ, ইরানের নতুন প্রতিরক্ষা শক্তি আরাস কৌশলগত যানে স্থাপিত ইরানের মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির নিম্ন এবং মাঝারি উচ্চতার আকাশ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়িয়েছে। এই ব্যবস্থায় AD-08 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার পাল্লা প্রায় 8 থেকে 10 কিলোমিটার। নির্ভুল লক্ষ্যবস্তুর জন্য এটি ইলেকট্রো অপটিক্যাল এবং রাডার নির্দেশনার এক অসাধারণ সমন্বয় ব্যবহার করে। 2019 সালে মার্কিন গ্লোবাল হককে ভূপাতিত করে সেভন খোদ্দাদ ব্যাপক পরিচিতি লাভ করেছিল, কিন্তু মাজিদ সিস্টেম গতিশীলতা এবং দ্রুত স্থাপনার উপর জোর দেয়। মাজিদ অপারেটররা ড্রোন এবং কম উচ্চতায় উড়ন্ত বিমান থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা মোবাইল সামরিক ইউনিটগুলোকে দ্রুত রক্ষা করতে পারে। নিষেধাজ্ঞার কারণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্প দেশীয়ভাবে উন্নত উপাদানগুলির উপর নির্ভর করে নিজেদের প্রকৌশলগত স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। মাজিদের কম্প্যাক্ট ডিজাইন এটিকে ইরানের স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সাথে সহজেই একীভূত হতে সাহায্য করে, যা দীর্ঘপাল্লার সিস্টেমগুলোর পরিপূরক হিসেবে কাজ করে। 6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এটিকে হেরনের মতো মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীল ড্রোনগুলোর বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর করে তোলে। তবে উন্নত বিদেশি প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা আরও পরিশীলিত হুমকির বিরুদ্ধে এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তবুও মাজিদ আঞ্চলিক সংঘাতে UAV এর ক্রমবর্ধমান প্রসারকে মোকাবিলা করে বিমান প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণতার জন্য ইরানের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হেরনের বিরুদ্ধে এর সফল ব্যবহার এর ব্যবহারিক নির্ভরযোগ্যতা নির্দেশ করে, যদিও এর পূর্ণ ক্ষমতা এখনও পর্যালোচনার অধীনে। আইএআই হেরন। ইসরায়েলের গোয়েন্দা বাহু ইসরায়েলের আইএআই হেরন, যা মাটার্স-1 নামেও পরিচিত, দেশটির অনুসন্ধান এবং আক্রমণ ক্ষমতার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। এই ড্রোন প্রায় 30,000 ফুট উচ্চতায় 45 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, সিনথেটিক অ্যাপারচার রাডার এবং যোগাযোগ রিলে দিয়ে সজ্জিত এই ড্রোন বিশাল দূরত্বে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ইরানের প্রেক্ষাপটে IDF প্রায়শই সামরিক এবং পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণের জন্য হেরন মোতায়েন করে, যা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। IDF মুখপাত্র নিশ্চিত করেছেন যে 298 নম্বর ড্রোনের ক্ষতি একটি ধাক্কা, কিন্তু এটি কোনো গুরুতর আঘাত নয়। গাজায় ইসরায়েলের দুঃস্বপ্ন। 3 দিনে 15 সেনা নিহত, হামাসের কৌশল বদল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাত যেন এক নতুন মোড় নিচ্ছে। মাত্র 3 দিনের ব্যবধানে অন্তত 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, যা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের ধারাবাহিক হামলার ফল বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। চলতি বছরের মার্চে গাজায় নতুন করে অভিযান শুরুর পর এত অল্প সময়ে এত বেশি সেনার প্রাণহানির প্রথম ঘটনা, যা ইসরায়েলি বাহিনীর জন্য এক গুরুতর মনস্তাত্ত্বিক ও কৌশলগত ধাক্কা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে বিস্ফোরক রকেট হামলা চালায় আল কাসাম ব্রিগেড। এই হামলা ছিল এতটাই সুপরিকল্পিত ও নিখুঁত যে গাড়িতে থাকা 17 জন সেনার মধ্যে 7 জন ঘটনাস্থলেই নিহত হন এবং বাকিরা গুরুতর আহত হন। এ যেন ইসরায়েলি সামরিক শক্তির ওপর এক স্পষ্ট চ্যালেঞ্জ।
এর একদিন আগে ২৬ জুন গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় আল কাসাম ব্রিগেডের গুলিতে আরও এক ইসরায়েলি সেনা নিহত হন। একই দিনে বিস্ফোরক রকেট দিয়ে ধ্বংস করে দেওয়া হয় ইসরায়েলি বাহিনীর 2টি মেরকাভা ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান এবং একটি বুলডোজার। ইসরায়েলের অত্যাধুনিক সামরিক সরঞ্জামের ওপর এই আঘাত হামাসের যুদ্ধ সক্ষমতাকে নতুন করে প্রমাণ করে। 25 জুন ইসরায়েলি সেনাবাহিনী IDF জানায়, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় তাদের 7 সদস্য নিহত হয়েছেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজার খান ইউনিসে সামরিক অভিযান পরিচালনার সময় IDF এর কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পস দলের ওই 7 সদস্য বিস্ফোরণে নিহত হন। 25 জুন স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ওই ঘটনা ঘটে। IDF এর একটি পুমা সাঁজোয়া যান কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের 605তম ব্যাটালিয়নের 7 সেনাকে বহন করে নিয়ে যাচ্ছিল। ওই সাঁজোয়া যানটি বিস্ফোরিত হলে সেনারা নিহত হন। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক অজ্ঞাত হামাস সদস্য ওই সাঁজোয়া যানে আগে থেকে বোমা পেতে রেখেছিল। দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের যৌথ অভিযানে আগুন নেভানো হয়। একটি D9 বুলডোজার ব্যবহার করে সাঁজোয়া যানটিকে বালু দিয়ে ঢেকে গাজা থেকে বের করে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসা হয়। হামাসের হাতে থাকা 251 জিম্মির মধ্যে এখনো প্রায় 35 জন জীবিত বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে নতুন করে অভিযান জোরদার করছে ইসরায়েল। তবে সংঘর্ষ বাড়ায় জিম্মিদের জীবন আরো বিপন্ন হয়ে উঠছে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে একাধিকবার বক্তব্য দিয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার মধ্যস্থতার চেষ্টা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো পক্ষ কার্যকর সমঝোতায় পৌঁছায়নি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনো গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে ইসরায়েলি সেনা। ওই যুদ্ধেও দেশটি উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছে। বারো দিনের রুদ্ধশ্বাস সংঘাতের পর অবশেষে থামল ইরান ইসরায়েলের অস্ত্রের ঝনঝনানি। যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, কিন্তু প্রশ্ন একটাই, এই লড়াইয়ের আসল উদ্দেশ্য অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা কতটা সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। তার মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে একটা বিষয় নিশ্চিত, এই 12 দিনের সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষই ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। সংঘাত যখন তুঙ্গে, তখন আশঙ্কা করা হচ্ছিল যুক্তরাষ্ট্র যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। কিন্তু নাটকীয়ভাবে তেমনটা ঘটেনি। মার্কিন হামলায় ইরান পাল্টা আঘাত হেনেছিল কাতারের মার্কিন ঘাঁটিতে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আর এর পরপরই ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা। এ যেন এক অপ্রত্যাশিত মোড়। কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে তা নিয়ে সংশয় কাটছে না। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই সংঘাতের পর ইরান এখন কি করতে যাচ্ছে? ইরানের সামরিক শক্তি ঘুরে দাঁড়ানোর পালা। এই সংঘাতে ইরান টিকে গেছে বটে, তবে তাদের সামরিক শক্তি, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ও বিমান বাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত ক্ষেপণাস্ত্র শক্তির দেশ হলেও ইরানের বিমান প্রযুক্তিকে বেশ সেকেলে মনে করা হয়। নৌবাহিনীও অত্যাধুনিক নয়। সবচেয়ে বড় দুর্বলতা ধরা পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। আধুনিক প্রযুক্তির অভাবে ইসরায়েলি বিমান হামলায় ইরানের আকাশ উন্মুক্ত হয়ে পড়েছিল। লড়াইয়ের শুরুতেই ইসরায়েল ইরানের আকাশ দখল করে নেয়। ইরানের দুর্বল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি। অন্যদিকে দুর্বল যুদ্ধ বিমানগুলোও ইসরায়েলি বিমান আটকাতে আকাশে ওড়েনি, বরং ঘাঁটিতে থাকা অবস্থাতেই বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে। তবে ইরান তার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলকে রীতিমতো চমকে দিয়েছে, যা ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে। চীন, রাশিয়ার দিকে ঝুঁকছে ইরান। তুরস্ক ভিত্তিক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশেষজ্ঞ মুরাদ আসলান বিবিসি বাংলাকে বলেছেন, আপাতত সংঘাত থামার পর ইরান এখন
সামরিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এক্ষেত্রে তাদের বড় ভরসা হবে চীন ও রাশিয়া। আসলানের মতে ইরানের সামনে এখন 3টি বড় কাজ। অভ্যন্তরীণ ঐক্য। ইরান রাষ্ট্রটি নানা বিভক্তির কারণে ভেতর থেকেই দুর্বল। এখন তারা বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে ঐক্য আনার উদ্যোগ নেবে। রাশিয়ার সর্বাধুনিক বিমান। ইরান এখন রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির Su-35 বিমান কেনা শুরু করবে। যেহেতু তাদের মধ্যে চুক্তি আছে, এটা কয়েক মাসের মধ্যেই ঘটতে পারে। চীনের প্রযুক্তির দিকে ঝোঁক। ইরান এখন চীনের দিকে ঝুঁকবে আকাশ প্রতিরক্ষার প্রযুক্তি, রাডার ব্যবস্থা এবং অস্ত্র কিনতে। কিন্তু চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আছে আর ইরানের অর্থনীতিও দুর্বল। তাহলে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি কেনার জন্য বিপুল অর্থ কোথা থেকে আসবে? মুরাদ আসলানের সহযুক্ত। ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইরান টাকা দিয়ে কোনো অস্ত্র কিনবে না। তাদের আছে অফুরন্ত জ্বালানি তেল। তারা অস্ত্র নেবে, কিন্তু বিনিময়ে টাকার বদলে তেল দেবে। তাহলে কি ডলারের বদলে তেলের বিনিময়ে চীন রাশিয়ার থেকে অস্ত্র কিনে ইরান সামরিক মানচিত্রে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চলেছে? ইরানের পারমাণবিক বোমা ধোঁয়াশা নাকি সত্যি? টানা 12 দিনের সংঘাত শেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি হলেও সবচেয়ে বড় প্রশ্নটা এখনো ঘুরপাক খাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচির কি হবে? তারা কি শেষ পর্যন্ত পারমাণবিক বোমা বানাবে? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই, কারণ ইরান আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা দেয়নি। তবে তারা জানিয়েছে পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে। কিন্তু এই কর্মসূচি কি আদৌ অক্ষত আছে, নাকি মার্কিন হামলায় ধ্বংস হয়ে গেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফোর্দো সহ ইরানের 3টি পারমাণবিক প্রকল্পে বোমা হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু খোদ পেন্টাগনের বরাতে দেশটির গণমাধ্যমে এই ধ্বংসের মাত্রা নিয়ে সংশয় প্রকাশ পেয়েছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। বাস্তবে কতটা ক্ষতি হয়েছে তা পরিদর্শন এবং সঠিক তথ্য ছাড়া বলা মুশকিল। পারমাণবিক সক্ষমতা ধ্বংস নাকি অক্ষত? তবে বিশ্লেষকরা মনে করেন না যে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। মাত্র 3টি প্রকল্প নয়, ইরানের নাতানজ, ইস্পাহান এবং ফোর্দো কেবল এই 3টি তাদের পরমাণু প্রকল্প নয়। এর বাইরেও ইরানের আরও কর্মসূচি আছে যা হামলার আওতার বাইরে থাকতে পারে। জ্ঞান হারানো যায় না। ইরান যে প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছে তা কেউ চাইলেও নষ্ট করতে পারবে না। তাদের প্রকল্প ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হলেও তারা সেই জ্ঞান ব্যবহার করে আবার নতুন করে শুরু করতে পারবে। গোপন প্রকল্পের অস্তিত্ব। ইরানের গোপন কোনো পারমাণবিক প্রকল্প আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। যদি এমন কোনো প্রকল্প থাকে, তাহলে মূল স্থাপনা ধ্বংস হলেও তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা টিকে থাকবে। পারমাণবিক বোমার পথে ইরান। লন্ডনে দ্য গার্ডিয়ানের জ্যেষ্ঠ আন্তর্জাতিক প্রতিবেদক জুলিয়ান বার্গার বিবিসিকে বলেছেন, ইরান এখন পারমাণবিক বোমা বানানোর দিকেও যেতে পারে। তিনি মনে করেন ইরানের বড় সফলতা হচ্ছে যে তারা টিকে গেছে। এটা ঠিক যে তাদের পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা কেউ কেড়ে নিতে পারেনি। বার্গার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মনে রাখতে হবে, ইরান প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যেটা দিয়ে 10টি পরমাণু বোমা বানানো যাবে, সেটা লুকিয়ে ফেলেছে। তার মতে, ইরানের ওপর যেভাবে হামলা হয়েছে, এখন তারা এটা ভাবতেই পারে যে শুধু এই পারমাণবিক বোমা থাকলেই সেটা তাদেরকে এরকম হামলা থেকে রক্ষার গ্যারান্টি দেবে, অনেকটা উত্তর কোরিয়ার মতো। না হলে তাদের পরিণতি হবে ইরাক বা লিবিয়ার মতো, যারা পারমাণবিক অস্ত্র না থাকায় বিদেশি শক্তির সহজ শিকারে পরিণত হয়েছিল। তবে ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হবে পারমাণবিক কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসার জন্য পশ্চিমা শক্তিগুলোর নতুন চাপ মোকাবিলা করা।
ইরান কি পশ্চিমা চাপ সামলে পারমাণবিক বোমার দিকে এগোবে, নাকি পশ্চিমা বিশ্বের সঙ্গে সমঝোতার পথে হাঁটবে? এই প্রশ্নের উত্তরই সম্ভবত আগামী দিনের ভূ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণ করবে। ইউক্রেনের আকাশে হঠাৎ দেখা গেল এক নতুন যুদ্ধ, রাশিয়ার শাহেদ 136 ড্রোন, যা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত, কম খরচের এবং মডুলার ডিজাইনের মাধ্যমে যুদ্ধের চেহারাটাই বদলে দিচ্ছে। একসময় ইরান থেকে আমদানি করা এই ড্রোনগুলো এখন রাশিয়াতেই তৈরি হচ্ছে, যা মস্কোর ড্রোন শিল্পের ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্ব অস্ত্রবাজারে নতুন প্রতিদ্বন্দ্বিতার জন্ম দিয়েছে। সম্প্রতি ইউক্রেনে একটি অত্যাধুনিক শাহেদ 136 ড্রোনকে আটক করা হয়। এটি কেবল একটি সাধারণ কামিকাজে ড্রোন ছিল না, এটিতে ছিল উন্নত নেভিগেশন সিস্টেম এবং ইউক্রেনের মোবাইল নেটওয়ার্কের সাথে সংযোগের সক্ষমতা। ইউক্রেনীয় গোয়েন্দা প্রতিবেদন জানায় এই ড্রোনগুলোতে এখন রাশিয়ার তৈরি উপাদান ব্যবহার করা হচ্ছে এবং রিয়েল টাইম ডেটা আদান প্রদানের জন্য ইউক্রেনীয় মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে রাশিয়া এখন বিদেশি আমদানির উপর নির্ভরশীল নয়, বরং নিজস্ব শক্তিশালী ড্রোন শিল্প গড়ে তুলেছে। আলাবুগা ও কুপলের মতো উৎপাদন কেন্দ্রগুলোতে এই পরিবর্তনগুলো ঘটছে। এটি এমন এক সময় যখন কম দামের ড্রোনগুলো উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং আধুনিক যুদ্ধের অর্থনীতি নতুনভাবে সংজ্ঞায়িত করছে। শাহেদ 136 বিবর্তন ও কৌশল। শাহেদ 136 মূলত ইরানের তৈরি একটি লোটারিং ওয়ারহেড বা কামিকাজে ড্রোন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আকাশ হামলায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। 2022 সালের সেপ্টেম্বরে প্রথম ব্যবহারের পর থেকে এই ড্রোনগুলো রাশিয়ার সামরিক বাহিনীতে গেরান 2 নামে পরিচিত। প্রোপেলার চালিত এবং বিস্ফোরক দিয়ে বোঝাই হয়। এদের কাজ হলো লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো। 2023 সালের আনুমানিক হিসাব অনুযায়ী প্রতিটি ড্রোনের দাম ছিল প্রায় $20,000, যা সাম্প্রতিক আপগ্রেডের কারণে হয়তো আরও বেড়েছে। এই কম দামি এটিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অপ্রতিরোধ করে তোলার একটি সাশ্রয়ী হাতিয়ার করে তুলেছে। MS সিরিজের সর্বশেষ সংস্করণগুলোতে থার্মাল ইমেজিং ক্যামেরা, কৃত্রিম বুদ্ধিমত্তা মডিউল এবং উন্নত নেভিগেশন সিস্টেম যুক্ত করা হয়েছে। এর ফলে রাশিয়া কম খরচের ড্রোন বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। শাহেদ 136 এর সর্বশেষ মডেলগুলোতে রাশিয়ার তৈরি সিম কার্ড ব্যবহার করা হচ্ছে, যা বিদেশি টেলিকম অপারেটরদের উপর নির্ভরতা কমাচ্ছে। এই সিম কার্ডগুলো ড্রোনগুলোকে ইউক্রেনীয় মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তথ্য পাঠাতে সাহায্য করে, যা রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সাহায্য করে। শাহেদ 136 মূল ইরানি নকশা থেকে অনেক উন্নত হয়েছে এবং চীনের DJI ম্যাভিক সিরিজ বা তুরস্কের বাইরাক্টর TB2 এর মতো বাণিজ্যিক ড্রোনের মতো একটি মডুলার প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে। এতে একটি 4 অ্যান্টেনা নিয়ন্ত্রিত রেডিয়েশন প্যাটার্ন অ্যান্টেনা CRPS সিস্টেম যুক্ত করা হয়েছে, যা ইউক্রেনীয় ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ড্রোনটির ওয়ারহেডও বৈচিত্র্যপূর্ণ হয়েছে। প্রাথমিক 50 কিলোগ্রামের পেলোডের পাশাপাশি এখন 90 কিলোগ্রাম পর্যন্ত অগ্নিসংযোগকারী এবং থার্মোবারিক ওয়ারহেড ব্যবহারের বিকল্প আছে। থার্মাল ইমেজিং ক্যামেরা এবং এনভিডিয়া জেটসন ওরিন প্রসেসরের মতো AI মডিউলের সংযুক্তি এই ড্রোনকে আরও ক্ষমতা সম্পন্ন করেছে। শাহেদ 136 এর সবচেয়ে বড় শক্তি হলো এর ব্যয় কার্যকারিতা। প্রতিটি ড্রোন তৈরি করতে রাশিয়ার খরচ হয় আনুমানিক $20,000 থেকে $2 লাখ, যা লক্ষ লক্ষ ডলারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় অনেক কম। উদাহরণস্বরূপ একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $4 মিলিয়ন। রাশিয়ার ঝাঁক হামলা কৌশল কখনো এক রাতে 100টিরও বেশি ড্রোন ব্যবহার করে ইউক্রেনকে ব্যয়বহুল অস্ত্র ব্যয় করতে বাধ্য করে, যা তাদের সম্পদের উপর চাপ সৃষ্টি করে।